ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কার্যকর করতে বিশ্বের বিভিন্ন দেশের চেষ্টা অব্যাহত, এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তেহরান। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে আকাশজোয়া জ্বালানির দামে গভীর সংকটে মার্কিন এয়ারলাইন্সগুলো, টিকিটের উপর শুল্ক প্রত্যাহারের দাবি। অবৈধভাবে আদায় করা বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক ফেরত দিতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ, সুপ্রিম কোর্টের নির্দেশে রিফান্ড পেতে আবেদন শুরু। ট্রাম্প প্রশাসনের শ্রম সচিব লরি শ্যাভেজ ডিরেমারের পদত্যাগ, পরিবর্তে ডেপুটি সেক্রেটারি কিথ স্টার্লিং হলেন ভারপ্রাপ্ত শ্রম সচিব। এবং নর্থ ক্যারোলাইনার কিশোরদের হাতাহাতি থেকে ছড়িয়ে পড়া গোলাগুলিতে নিহত 2, গুলিবিদ্ধ হয়ে আহত 5, ছড়িয়েছে আতঙ্ক। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা কার্যকর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ইসলামাবাদের পরবর্তী দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সহ সব পক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে কাতার। ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করেছে পাকিস্তান। এমনকি জনগণের স্বার্থে হলেও মার্কিন প্রস্তাব মেনে নিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে জার্মানি। তবে আলোচনায় প্রতিনিধি পাঠানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার দ্বিতীয় দফা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। তবে এরই মধ্যে পরবর্তী দফার আলোচনার জন্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি জানান, পুরো বিশ্ব আলোচনাকে সমর্থন করছে এবং হরমুজ প্রণালী সংকটের সমাধান করা শুধু একটি দেশের নয়, বরং সবার দায়িত্ব। ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এমন বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট আই। ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জার্মানিও। জনগণের স্বার্থে হলেও মার্কিন প্রস্তাব মেনে নিতে অনুরোধ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। Alle anderen Akteure ihrer humanitären Verantwortung gerecht werden. তবে এখনও আলোচনায় প্রতিনিধি পাঠানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান। এর আগে ইরানের বন্দরগুলোতে অবরোধ এবং ট্রাম্পের হুমকি চলমান থাকলে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটি। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার মধ্যেই ফিলিস্তিন ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের রামাল্লার আল মুঘাইর গ্রামে ইসরায়েলি সেনার হামলায় 13 বছরের শিশুসহ 2 জন নিহত হয়েছে। লেবাননের কাকাইত আল জিসার শহরেও ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে 6 জন। তবে উত্তেজনার মধ্যেও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আবারও আলোচনায় বসবে লেবানন ও ইসরায়েল। আব্দুল মালেক, আরটিভি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আকাশছোঁয়া জ্বালানি দামের কারণে গভীর সংকটে পড়েছে মার্কিন এয়ারলাইন্সগুলো। পরিস্থিতি সামাল দিতে দেশটির পরিবহন সচিব শন ডাফির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্পিরিট ও ফ্রন্টিয়ার সহ শীর্ষ বিমান সংস্থাগুলোর প্রধান নির্বাহীরা। তারা টিকিটের উপর 7.5% শুল্ক সাময়িকভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, কর মওকুফ করা হলে জ্বালানি ব্যয়ের 1/3 সমন্বয় করা সম্ভব হবে, যা সাধারণ যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার চাপ কমাবে। যদিও জ্বালানি সংকটের প্রভাবে এরই মধ্যে অনেক সংস্থা ভাড়া বাড়িয়েছে এবং ফ্লাইটের সংখ্যা কমিয়েছে। দ্রুত সমাধান না মিললে সাধারণ যাত্রীদের বিমান ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আদায় করা বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক ফেরত দিতে উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে স্থানীয় সময় সোমবার সকাল 8টায় নতুন রিফান্ড পোর্টাল উন্মুক্ত করে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 166 বিলিয়ন ডলার আমদানিকারকদের ফেরত দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অর্থ রিফান্ড পেতে আবেদন শুরু করেছে হাজার হাজার কোম্পানি। আবেদন প্রক্রিয়ায় শুরুতে অতিরিক্ত চাপের কারণে সিস্টেমে কিছুটা ধীরগতি দেখা দিলেও বড় কোনো বিপর্যয় ঘটেনি। সিপিবি জানিয়েছে, দাবি অনুমোদিত হওয়ার 60 থেকে 90 দিনের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে। গত বছর ট্রাম্প প্রশাসনের আয়োজিত জরুরি ট্রাফিককে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর এই বিশাল অঙ্কের অর্থ ফেরতের পথ প্রশস্ত হয়।
ট্রাম্প প্রশাসনের শ্রম সচিব লরি শ্যাভেজ ডিরেমার পদত্যাগ করেছেন। সোমবার হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং তার বিদায়ের কথা নিশ্চিত করেন। তিনি জানান, শ্যাভেজ ডিরেমার ব্যক্তিগত খাতে যোগ দিতে পদ ছাড়ছেন এবং তার পরিবর্তে ডেপুটি সেক্রেটারি কিথ সান্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। গত এক মাসে ক্রিস্টি নোম ও পাম বন্ডির পর ট্রাম্পের মন্ত্রিসভায় তৃতীয় সদস্য হিসেবে বিদায় নিলেন শ্যাভেজ ডিরেমার। তার এই পদত্যাগ এমন সময়ে এলো যখন তার বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক, ক্ষমতার অপব্যবহার ও সরকারি ভ্রমণের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধেও শ্রম মন্ত্রণালয়ের সদর দপ্তরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শ্যাভেজ ডিরেমার সব অভিযোগ অস্বীকার করে একে ডিপ স্টেট এজেন্টদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। নর্থ ক্যারোলাইনার একটি পার্কে কিশোরদের হাতাহাতি থেকে ছড়িয়ে পড়া গোলাগুলিতে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছে। উইনস্টন সালেমের লাইনব্যাক পার্কে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ জানায়, মারামারি চলাকালীন কয়েকজন আচমকা গুলি শুরু করলে 17 বছর বয়সী এরুবে রোমেরো ও 16 বছর বয়সী ড্যানিয়েল মিলিয়ান ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে 14 থেকে 19 বছর বয়সী 4 কিশোরী ও এক তরুণ রয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। তদন্তকারী কর্মকর্তারা জানান, সংঘর্ষটি পূর্ব পরিকল্পিত ছিল এবং আহতদের কেউ কেউ গোলাগুলিতে জড়িত থাকতে পারেন। পুলিশ প্রধান উইলিয়াম পেন এই ঘটনাকে অর্থহীন উল্লেখ করে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় পাশের একটি স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ থাকলেও ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পেনসিলভেনিয়ার গ্রামীণ এলাকায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এক আমিষ নারী ও তার 6 শিশু সন্তানের করুণ মৃত্যু হয়েছে। ক্লিন্টন কাউন্টির লামার টাউনশিপের একটি বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন 34 বছর বয়সী সারা স্টলস ফাস এবং তার 4 ছেলে ও 2 মেয়ে। নিহত শিশুদের বয়স 3 থেকে 11 বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের গোলায় পরিণত হয় বাড়িটি। ফলে ভেতরে আটকে পড়া 7 জনের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। তবে সারার স্বামী ডেভিড স্টলস ফাস সে সময় বাড়িতে না থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে প্রোপেন গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র কয়েক মাস আগে ওই বাড়িতে বসবাস শুরু করেছিল পরিবারটি। স্থানীয় আমিষ সম্প্রদায়ের মানুষ ঘটনাস্থলে পৌঁছে শোক প্রকাশ ও উদ্ধার কাজে সহায়তা করেছেন। অ্যাপলের সিইওর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টিম কুক। সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে তার স্থলাভিষিক্ত হবেন জন টার্নার্স। তবে কুক একেবারে বিদায় নিচ্ছেন না। তিনি বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 2011 সালে স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে দায়িত্বে নেওয়া কুকের অধীনে অ্যাপলের বাজার মূল্য $350 বিলিয়ন থেকে $4 ট্রিলিয়ন পৌঁছেছে। বিদায়ী বার্তায় কুক জন টার্নার্সকে একজন দূরদর্শী নেতা ও যোগ্য উত্তরসূরি হিসেবে অভিহিত করেন। 2001 সাল থেকে অ্যাপেলে কর্মরত টার্নার্স বর্তমানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান হিসেবে কর্মরত আছেন। আইপ্যাড, এয়ারপ্যাড ও অ্যাপল ওয়াচের মতো জনপ্রিয় পণ্য তৈরিতে তার বড় ভূমিকা রয়েছে। নতুন দায়িত্ব নিয়ে টার্নার্স বলেন, স্টিভ জবসের কাজ ও মেন্টর টিম কুকের লক্ষ্যকে এগিয়ে নিতে চান তিনি। অ্যাপলের 50তম বার্ষিকীর প্রাক্কালে এই বড় পরিবর্তনের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ডিটেনশন সেন্টারে 2 মাস বন্দী থাকার পর অবশেষে সেলফ ডিপোর্টেশন বা স্বেচ্ছায় দেশে ফিরেছেন বাংলাদেশি শিক্ষার্থী জয়তু চৌধুরী। 2021 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটিতে পড়তে যান জয়তু। তবে ভিসার মেয়াদ ও আইনি জটিলতায় গত ডিসেম্বরে গ্রেপ্তার হন তিনি। জয়তুর অভিযোগ, ডিটেনশন সেন্টারের অমানবিক পরিবেশ তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। এতে আইনি লড়াই ছেড়ে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই অভিযোগ অস্বীকার করেছে। বর্তমানে বাংলাদেশে থাকা জয়তু কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় থাকলেও তার মার্কিন স্ত্রী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আবারও যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন। সিস্টেমের চাপে পিষ্ট হয়ে দেশ ছাড়লেও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন 24 বছর বয়সী এই তরুণ। নিউ ইয়র্ক সিটিতে চালু না হওয়া প্রি স্কুলের পেছনে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ ডলার। শিশুদের বিনামূল্যে প্রি স্কুল সেবা দেওয়ার লক্ষ্যে ভাড়া নেওয়া 28টি ভবন গত 5 বছর ধরে খালি পড়ে আছে। সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর 3K ফর অল প্রকল্পের অধীনে নেওয়া এই ভবনগুলোর ভাড়া ও ইউটিলিটি বিল বাবদ এরই মধ্যে খরচ হয়েছে প্রায় $100 মিলিয়ন।
অভিযোগ উঠেছে যথাযথ পরিকল্পনা ও চাহিদার কথা বিবেচনা না করে যত্রতত্র এসব ভবন ভাড়া নেওয়া হয়েছিল। কোনো এলাকায় প্রি স্কুল সিটের জন্য শত শত অভিভাবক অপেক্ষায় থাকলেও তাদের পাশের ভবনগুলোই বছরের পর বছর তালাবদ্ধ হয়ে আছে। তবে বর্তমান মেয়র জোহরান মামদানি আগামী শরতে এর মধ্যে 7টি কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছেন। তবে সিস্টেমের অদক্ষতা আর দীর্ঘসূত্রতায় বিপুল অর্থের এই অপচয়কে চরম ব্যর্থতা হিসেবে দেখছেন ক্ষুব্ধ অভিভাবকরা। মার্কিন দ্য আটলান্টিক পত্রিকা ও সাংবাদিক সারা ফিটস প্যাট্রিকের বিরুদ্ধে $25 কোটি মানহানির মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। পত্রিকাটির একটি প্রতিবেদনে প্যাটেলের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান ও দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ তোলা হয়েছিল। প্যাটেলের আইনজীবীদের দাবি প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং প্যাটেলকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এটি প্রকাশ করা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়েছে কর্তৃপক্ষকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সময় না দিয়ে প্রতিবেদনটি ছাপিয়েছে পত্রিকাটি। অন্যদিকে তাদের প্রতিবেদনের সত্যতায় অনড় দ্য আটলান্টিক। তারা জানিয়েছে অনেক নির্ভরযোগ্য সূত্রের তথ্য নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এটি লেখা হয়েছে। প্যাটেলকে এই মামলা জিততে হলে প্রমাণ করতে হবে পত্রিকাটি জেনে শুনে মিথ্যা লিখেছে। বর্তমানে বিষয়টি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ফ্লোরিডায় প্রতিবেশী নারীকে পুড়িয়ে হত্যার দায়ে 59 বছর বয়সী চ্যাডউইক স্কট উইলিসিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষ প্রয়োগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। 1990 সালে পামবে এলাকায় মার্লি শেদার নামে এক নারীর ঘরে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান উইলিসি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী উইলিসি প্রথমে শেদারকে আঘাত করে অচেতন করেন, পরে হাত পা বেঁধে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ময়নাতদন্তে জানা যায় আগুন দেওয়ার সময় ওই নারী জীবিত ছিলেন। এ ঘটনায় 1991 সালে উইলিসিকে মৃত্যুদণ্ড দেয়া হলেও আইনি জটিলতায় 1995 সালেও পুনরায় একই সাজা বহাল থাকে তার। 2026 সালে উইলিসার নিয়ে ফ্লোরিডাতে একটি পঞ্চম মৃত্যুদণ্ডের ঘটনা। চলতি মাসের শেষে আরও একজনের সাজা কার্যকরের কথা রয়েছে। লায়ন্স ক্লাব MD20 এর প্রথম জেলা ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী লায়ন শাহ নেয়াজ। উৎসবমুখর পরিবেশে গত 17 থেকে 20 এপ্রিল অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে লায়ন্স সদস্যদের বিপুল ভোটে তিনি এই পদে নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে আত্মমানবতার সেবায় বিশেষ অবদান রেখে আসছেন লায়ন শাহ নেয়াজ। দায়িত্ব গ্রহণের পর সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এবং লায়ন্স ক্লাবের সেবাকর্মী কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নির্বাচিত হওয়ার পর শাহ নেয়াজকে অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাবের বর্তমান ও সাবেক জেলা গভর্নর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা আশা প্রকাশ করেন তার বলিষ্ঠ নেতৃত্বে লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত হবে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।